আপনি কি এখন একা? ঘরের দরজাটা কি ভালোভাবে লাগানো আছে? একবার আপনার পেছনের দেয়ালটার দিকে তাকান। ছায়াটা কি একটু নড়ে উঠল? আমরা মনে করি আমাদের চেনা জগৎটাই সব। আমরা ভাবি রাতের অন্ধকার মানে শুধুই সূর্যের অনুপস্থিতি। কিন্তু আপনি জানেন না, এই অন্ধকারের স্তরে স্তরে লুকিয়ে আছে এমন কিছু অস্তিত্ব যারা নিঃশ্বাস নেয়, যারা দেখে, যারা অপেক্ষা করে। আজকের গল্পটি তাদের জন্য যারা মনে করেন গ্রাম বাংলার নিঝুম রাতগুলো বড় প্রশান্তির, কিন্তু সেই প্রশান্তির আড়ালে যখন বাতাস ফিসফিস করে কথা বলে, যখন বাঁশঝাড়ের আড়াল থেকে কেউ নাম ধরে ডাকে, তখন কি করবেন? হেডফোনটা কানে চেপে ধরুন, নিজের নিঃশ্বাসের শব্দ শুনুন, কারণ গল্পটা শুরু হচ্ছে। আর একবার শুরু হলে পালানোর পথ বন্ধ। সায়ন যখন হিজলতলি গ্রামে পা রাখল, তখন গোধূলির আলো মিলিয়ে গিয়ে চারপাশটা ধূসর হয়ে আসছে। গ্রামটা অদ্ভুত। এখানে সন্ধ্যার সাথে সাথে এক ভারী কুয়াশা নদী থেকে উঠে আসে। সায়ন এসেছে তার দাদুর আমলের পুরনো ভিটে মাটি বিক্রি করার ব্যবস্থা করতে। শহরের কোলাহল থেকে বহু দূরে, মোবাইল নেটওয়ার্ক যেখানে দুর্বল আর ইলেকট্রিসিটি যেখানে বিলাসিতা, এমনই এক জগৎ হিজলতলি। নৌকা থেকে নামার সময় ঘাটের পরিবেশটা সায়নের ভালো লাগল না। জলটা কেমন কালচে, আর তাতে শ্যাওলার পচা গন্ধ। ঘাটে একজনই মাত্র মানুষ বসেছিল, বয়স্ক এক মাঝি, নাম তার রহমত। বাবু, আপনি কি চৌধুরী বাড়িতেই উঠবেন? দিনকাল ভালো না, ওই বাড়ির ছায়া মাড়ানো নিষেধ। গত 10 বছরে কেউ ওই বাড়ির তালা খোলেনি। আপনি শহরের মানুষ, কেন মরণ ডাক দিয়ে আনতাছেন? আমার কথা শোনেন, আইজ রাতটা অন্য কোথাও কাটান। ওই ভিটায় রাত নামে না, ওই ভিটায় অভিশাপ নামে। সায়ন হাসল। শহরের যুক্তিবাদী মানুষ সে, গ্রামের মানুষের কুসংস্কার তার কাছে শুধুই গল্প। সে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করল। রাস্তাটা ইটের সলিং করা, দুপাশে ঘন জঙ্গল। ঝিঁঝি পোকার ডাক এত তীব্র যে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। হাঁটতে হাঁটতে সায়নের মনে হল তার পায়ের শব্দের সাথে তাল মিলিয়ে আরও একজোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে। সে থামলে শব্দটা থামে, সে হাঁটলে শব্দটাও চলে। সায়ন পেছনে তাকালো, কেউ নেই। শুধু কুয়াশার চাদর আর রাস্তার ধারের বটগাছটা যেন এক বিশাল এক দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির গেটটা মরিচা ধরা, ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। বিশাল উঠোন আগাছায় ভরে গেছে, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে দোতলা সেই চৌধুরী বাড়ি। বাড়ির জানলাগুলো যেন এক একটা মরা মানুষের চোখের কোটর, কালো, গভীর এবং শূন্য। বাড়ির কেয়ারটেকার করিম চাচা হারিকেন হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। লোকটার বয়স হয়েছে, পিঠ কুঁজো হয়ে গেছে। সায়নকে দেখে সে এগিয়ে এলো না, শুধু দূর থেকে ইশারা করল ভেতরে আসার জন্য। চাবিটা এখানে রাইখে গেলাম। আমি রাইতে থাকি না। মাগরিবের আজান দিছে, আমি আর এক দণ্ড থাকুম না। বাবু, একটা কথা মনে রাইখেন, দোতনার পূবের ঘরটা, ওই যেটায় তালা মারা, ওইটার তালা খুলবেন না। আর রাইতে যদি কেউ আপনার নাম ধইরা ডাকে, ভুলেও দরজা খুলবেন না, তা সে যেই হোক। মরা মানুষ কখনো ফিরে আসে না, যা আসে তা মানুষ না। করিম চাচা তড়িঘড়ি করে চলে গেল। সায়ন একা। বিশাল এই জমিদার বাড়িতে সে সম্পূর্ণ একা। নিচতলার বৈঠকখানায় সে তার থাকার ব্যবস্থা করল। মোমবাতি জ্বালাতেই দেওয়ালের ছায়াগুলো নেচে উঠল। দেওয়ালগুলো কেমন স্যাঁতসেঁতে, যেন ওই বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে। এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ, পুরনো কাগজ আর পচা ফুলের গন্ধ মেশানো। রাত তখন 11টা। সায়ন শুয়ে আছে পুরনো আমলের এক পালঙ্কে। বাইরে বাতাসের তোড়জোড় শুরু হয়েছে। বাঁশ ঝাড়ের বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে আর্তনাদের মতো শব্দ করছে। হঠাৎ শব্দটা হলো খুব মৃদু কিন্তু স্পষ্ট। দোতলার কাঠের মেঝের উপর দিয়ে কেউ হাঁটছে। খট খট খট। সায়ন উঠে বসল। এই বাড়িতে সে ছাড়া আর কেউ নেই, তাহলে ওপরে কে হাঁটছে? শব্দটা একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, যেন কেউ অস্থির হয়ে পায়চারি করছে। সায়ন হাতে টর্চটা তুলে নিল। কৌতূহল মানুষকে ভয়ের দিকে ঠেলে দেয়। সে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়াল। কাঠের সিঁড়িটা অন্ধকারে ওপরের দিকে উঠে গেছে। সায়ন ডাক দিল, কে কে ওখানে? করিম চাচা, আপনি কি ফিরে এসেছেন? কোনো উত্তর এলো না। হাঁটার শব্দটাও থেমে গেল।
কিন্তু তার বদলে শোনা গেল অন্য এক শব্দ, নখ দিয়ে কাঠ আঁচড়ানোর শব্দ। ক্যাচ ক্যাচ ক্যাচ। শব্দটা আসছে দুতলার সেই পূবের তালাবদ্ধ ঘরটা থেকে। সায়নের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বুঝতে পারল করিম চাচা তাকে এমনি এমনি সাবধান করেনি। সে দ্রুত ফিরে এসে বৈঠকখানার দরজা বন্ধ করে দিল। কিন্তু দরজা বন্ধ করলেই কি ভয়কে বাইরে রাখা যায়? সে রাতে সায়ন ঘুমাতে পারল না। সারা রাত তার মনে হল দরজার ওপাশ থেকে কেউ একজন কান পেতে তার নিঃশ্বাসের শব্দ শুনছে। মাঝে মাঝে দরজার নিচ দিয়ে সে ছায়া দেখতে পেল, যেন কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরদিন সকাল হল, কিন্তু সূর্যের দেখা মিলল না। আকাশ মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে। সায়ন গ্রামের চায়ের দোকানে গেল, কিন্তু কেউ তার সাথে কথা বলতে চাইল না। সবাই তাকে এমনভাবে দেখছে যেন সে এক জীবন্ত লাশ। গ্রামের এক পাগল গোছের লোক রাস্তার ধারে বসে বিড়বিড় করছিল। সায়নকে দেখে সে অদ্ভুতভাবে হাসল। নতুন মেহমান আইসে, রক্ত খাইব। আজ রাইতে অমাবস্যা, আজ রাইতে অমনি নামব, দিঘির তলা থাইকে ভাইসে উঠব। টুপ টুপ টুপ। সায়ন পাত্তা দিল না, কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি দানা বাঁধল। সে দুপুরের দিকে বাড়ির পেছনের জঙ্গলটা দেখতে গেল। জঙ্গলের শেষ মাথায় একটা বিশাল দিঘি, জলটা কালচে সবুজ। দিঘির পাড়ে দাঁড়িয়ে সায়ন দেখল জলের মাঝখানে বুদবুদ উঠছে, যেন নিচ থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ তার মনে হল জলের নিচ থেকে একজোড়া সাদা হাত তাকে ইশারা করে ডাকছে। সায়ন চোখ ডলল। না, কিছু নেই, শুধু কচুরিপানা ভাসছে। কিন্তু বাতাসে তখন এক তীব্র আঁশটে গন্ধ, পচা মাছের গন্ধের মতো, কিন্তু তার চেয়েও কটু। সন্ধে নামার আগেই সায়ন বাড়ি ফিরে এলো। আজ রাতটা অমাবস্যা, ঘোর অন্ধকার। মোমবাতির আলো যেন সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। রাত 12টার দিকে লোডশেডিং হলো না, কারণ এখানে বিদ্যুৎই নেই। কিন্তু মনে হলো বাতাসের শব্দটাও হঠাৎ বন্ধ হয়ে গেল। এক অসহ্য নিস্তব্ধতা গ্রাস করল পুরো বাড়িটাকে। সায়ন বসেছিল বিছানায়। হঠাৎ সে শুনতে পেল কান্নার শব্দ। কোনো মানুষের কান্না নয়, বিড়ালের কান্নার মতো, কিন্তু তাতে মানুষের যন্ত্রণার সুর মেশানো। শব্দটা আসছে বাড়ির ভেতর থেকেই, দোতলার সিঁড়ি থেকে। সায়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। এক অদম্য শক্তি তাকে টানতে লাগলো উপরের দিকে। সে মোমবাতিটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। প্রতিটা ধাপ ফেলার সময় পুরনো কাঠ ক্যাচ ক্যাচ করে উঠছে। দোতলায় উঠে সে দেখল পূবের ঘরের তালাটা খোলা। তালাটা মেঝের ওপর পড়ে আছে, আর দরজাটা হালকা ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসছে এক হাড় হিম করা ঠান্ডা বাতাস। সায়ন দরজার কাছে গেল, কাঁপা হাতে ধাক্কা দিল দরজায়। দরজাটা খুলে গেল। ঘরের ভেতরে কিছু নেই, শুধু মাঝখানে একটা বিশাল আয়না, পুরনো আমলের ফ্রেমে বাঁধানো, ধুলোয় ধূসরিত। সায়ন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। মোমবাতির আলোয় সে নিজের প্রতিচ্ছবি দেখল। কিন্তু 1 মিনিট, আয়নার ভেতরের সায়ন হাসছে। বাস্তবের সায়নের মুখে ভয়ের ছাপ, কিন্তু প্রতিচ্ছবিটির মুখে এক শয়তানি হাসি। সায়ন পিছিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। আয়নার ভেতরের প্রতিচ্ছবিটি ধীরে ধীরে হাত বাড়াল। তার আঙুলগুলো লম্বা হয়ে আয়নার কাঁচ ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। তখনই সায়ন তার কানের ঠিক পেছনে কারো গরম নিঃশ্বাস অনুভব করল। কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে আয়নায় দেখতে পাচ্ছে না তাকে, কিন্তু অনুভব করতে পারছে। একটা ভিজে চটচটে হাত সায়নের কাঁধের ওপর এসে পড়ল, এবং কানের কাছে ভেসে এলো
এক ফিসফিসে নারী কণ্ঠ। আমি কতদিন ধরে অপেক্ষা করছি, তোর রক্তের গন্ধটা বড় মিষ্টি। না না, এটা হতে পারে না। আমি স্বপ্ন দেখছি, এটা স্বপ্ন। সায়ন চিৎকার করে উঠল। হাতটা ঝটকা দিয়ে সরিয়ে সে দৌড় দিল। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার মতো করে নামল সে। সদন দরজার কাছে গিয়ে সে ছিটকিনি খোলার চেষ্টা করল, কিন্তু দরজা খুলছে না। ছিটকিনিটা যেন ঝালাই করে লাগানো। বাইরে থেকে দরজা বন্ধ। সায়ন জানালার কাছে গেল। জানালার গ্রিল ধরে সে ঝাঁকাতে লাগল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় সায়ন দেখল জানালার ঠিক ওপাশে কাঁচের সাথে মুখ লাগিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তার মুখটা চ্যাপ্টা, নাক নেই, চোখ দুটো গর্তের মতো কালো, আর তার শরীর থেকে মাংস খসে পড়ছে। সে আর কেউ নয়, সেই মাঝি যে তাকে ঘাটে নামিয়ে দিয়েছিল, কিন্তু এখন তার চেহারা পচে গলে গেছে। মাঝি জানালার কাঁচে নখ দিয়ে আঁচড় কাটল। বাবু, দরজা খোলেন, রাইত হইছে, এখন আর যাওয়ার জায়গা নাই, আমাদের সাথে চলেন, দিঘির তলায় অনেক শান্তি। সায়ন পিছাতে পিছাতে ঘরের মাঝখানে এসে পড়ে গেল। চারপাশের দেওয়াল থেকে যেন ছায়ারা বেরিয়ে আসছে। কালো কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে তারা মানুষের আকৃতি নিচ্ছে। ওরা ঘিরে ধরছে সায়নকে। ওরা সবাই এই গ্রামের হারিয়ে যাওয়া মানুষ, যারা এই অভিশপ্ত বাড়িতে এসে আর ফিরে যায়নি। সায়ন বুঝতে পারল পালানোর কোনো পথ নেই। এই বাড়িটা একটা ফাঁদ, একটা বিশাল ক্ষুধা নিয়ে এই বাড়িটা বসে আছে। হঠাৎ দোতলার সেই পুবের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো, নূপুরের শব্দ। রুনঝুন রুনঝুন। শব্দটা সিঁড়ি বেয়ে নিচে নামছে। সায়ন মেঝের ওপর বসে থরথর করে কাঁপছে। তার টর্চটা হাত থেকে পড়ে গিয়ে নিভে গেছে। এখন শুধু ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর এগিয়ে আসছে মৃত্যুর শব্দ। নূপুরের শব্দটা সায়নের ঠিক সামনে এসে থামল। সায়ন চোখ বন্ধ করে ফেলল। সে দেখতে চায় না, কিন্তু সে অনুভব করল কেউ একজন তার চিবুকটা ধরে মুখটা ওপরের দিকে তুলল। হাতটা বরফ শীতল। চোখ খোল, আমাকে দেখ, আমি তো তোকে নিতে এসেছি। সায়ন চোখ খুলতে বাধ্য হল, এবং সে যা দেখল তা দেখার পর মানুষের মস্তিষ্ক আর কাজ করে না। তার সামনে দাঁড়িয়ে আছে এক নারী যার কোনো মুখ নেই। ঘাড়ের ওপর শুধু একটা রক্তাক্ত মাংসপিণ্ড, কিন্তু সেই মাংসপিণ্ড থেকেই আওয়াজ আসছে। সায়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার শরীর অবশ হয়ে গেল। সে দেখল ঘরের মেঝেটা ধীরে ধীরে কাদার মতো নরম হয়ে যাচ্ছে। সে তলিয়ে যাচ্ছে মাটির নিচে, আরও নিচে। বাড়িটা তাকে গিলে ফেলছে। পরদিন সকালে গ্রামের লোকেরা যখন চৌধুরী বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকল, তারা কাউকে দেখতে পেল না। বৈঠকখানাটা একদম ফাঁকা। শুধু মেঝের মাঝখানে সায়নের হাতের ঘড়িটা পড়ে আছে, আর সারা ঘরে ছড়িয়ে আছে কাদা আর পচা শ্যাওলা। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু সায়নের কোনো খোঁজ পাওয়া গেল না। পুকুরে জাল ফেলা হলো, জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হলো, সব বৃথা। সায়ন যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে। তবে গ্রামের লোকেরা বলে এখনও অমাবস্যার রাতে চৌধুরী বাড়ির পাশ দিয়ে গেলে কান্নার আওয়াজ শোনা যায়। একজন নয়, বহু মানুষের কান্না। তারা চিৎকার করে বলে, আমাদের বাঁচাও, আমাদের যেতে দাও। আর সেই সব কান্নার ভিড়ে মাঝে মাঝে একটা নতুন গলার স্বর শোনা যায়, সায়নের গলা। সে এখন ওই বাড়িরই একটা অংশ। সে এখন অন্ধকারের বাসিন্দা। আপনি কি ভাবছেন গল্পটা এখানেই শেষ? না, গল্প শেষ হয় না। অন্ধকার কখনো শেষ হয় না। এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন, খেয়াল করেছেন কি বাতাসের শব্দটা কি একটু বদলে গেল? আপনার ঘরের কোণে ওই যে ছায়াটা, ওটা কি এতক্ষণ ওখানেই ছিল, নাকি ওটা একটু এগিয়ে এসেছে?
ভালো করে দেখুন, চোখ সরাবেন না, কারণ আপনি তাকালে ওরা নড়াচড়া করে না, কিন্তু আপনি চোখ ফেরালেই ওরা কাছে চলে আসবে, খুব কাছে। আপনার ঘাড়ের কাছে যে এখন গরম নিঃশ্বাসটা পড়ছে, ওটা কি আপনার নিজের?